অজানা বিয়ে পর্ব ৩। তৃষা আয়ান আয়েশা সিদ্দিকীর সাথে বেশ ভালো সময় কাটছে রিমঝিমের। তৃষা আয়ান একদম রিমঝিমকে একা ছাড়ছে না। ভাবছে একা থাকলে হয়তো ভাইয়ের জন্য মন খারাপ করবে। যতই না চিনুক, তিন কবুল তো বলেছে। কিন্তু রিমঝিমের তৃষা আয়ানের সঙ্গ খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। ওরা খুব মিশুক, দেখে কেউ বলবে না তারা মাত্র পরিচিত হয়েছে। রিমঝিম মায়ের ওপর অভিমান করে ফোন অফ করে রেখেছে। রায়না আয়েশার থেকে মেয়ের খবর নিচ্ছেন। 2 দিন ধরে কোর্টে প্রচুর চাপ, তাই সময় করতে পারছেন না। এই যে মেয়েকে বিয়ে দিলেন, এখন নিশ্চিন্ত, কমপক্ষে খেয়ে পড়ে তো বেঁচে থাকবে। রিমঝিমের সময়টা ভালো যাচ্ছে। বাসায় থাকলে হয়তো বই পড়তো। বিকেলে আয়াজের রুমের বারান্দায় বসে আছে। বছরের শেষ প্রান্ত, বাতাসে শীত বইছে। রিমঝিম একটা চাদর গায়ে দিল। ভাবছে জীবনের কি থেকে কি হয়ে গেল। 2 দিন মেয়ে থেকে কারো বাড়ির বউ হয়ে গেছে। যতই জোর করে বিয়ে হোক না কেন, তার উপর এই বাড়ির দায়িত্ব ছেয়ে গেছে। এই যে সে তার শাশুড়ি ননদ দেবরের মায়ায় পড়ে যাচ্ছে। মানুষগুলো তাকে যে পরিমাণ আপন করে নিচ্ছে, আয়েশা সিদ্দিকী তাকে মায়ের অভাব ফিল করতে দিচ্ছেন না, বরং আরও বেশি করছেন। তৃষা আয়ান তাকে বড় বোনের মতো ট্রিট করছে, যেন মনে হচ্ছেই না 2 দিনের আলাপ। আয়াজের কথা তৃষা আয়ানের মুখে শুনছে। গম্ভীর প্রকৃতির মানুষ প্রয়োজন ছাড়া কথা বলে না, মেয়েদের এড়িয়ে চলে। ওদের বিশ্বাস ওদের ভাই বিদেশে বিয়ে করতেই পারে না। হয়তো রাগ করেছে, কিন্তু ঠিক ফিরে আসবে। ওই দিকে রিমঝিম দোয়া করছে যেন ফিরে না আসে। 2 দিন পর আয়াজ এখন সুস্থ। আজকে সে তার বাসায় ফিরে গেছে। সঙ্গে অভি ও তীব্রও আছে। লন্ডন এর গ্রিনউইচ শহর, একটা ছোট্ট ডুপ্লেক্স বাড়ি, যার নাম শেহজাদ হাউস। আয়াজ তার এই কয়েক বছরের কামানো টাকা দিয়ে এই বাড়িটা করেছে। ছোট হলেও ভেতরে অনেক রুম রয়েছে। পরিপূর্ণ একটা শূন্য মানুষের বাড়ি। আয়াজ বাড়িতে তেমন থাকে না। তার বাড়িতে সে বাদে কেউ ঢুকতে পারে না, শুধু তীব্র আর অভি ছাড়া। 1 বছর আগে সে শেহজাদ ফ্যাশন হাউস নামে নিজের ব্র্যান্ড ওপেন করবে ভেবেছে। সেটার কাজ হচ্ছিল বেশ কয়েকদিন ধরে, কিন্তু মায়ের জেদে বাংলাদেশে যেতে হয়েছিল। বিজনেসের কারণে তার মন মেজাজ ঠিক নাই। তার উপরে বিয়ে, আরও এক্সট্রা ঝামেলা। সে শুধু নিজের বিজনেস নিয়ে ভাবে। হাসপাতাল থেকে সোজা নিজের শেহজাদ হাউসে গেছে আয়াজ। তীব্র অভি আয়াজের অবর্তমানে ব্র্যান্ডের কাজ করেছে। আয়াজ নিজের ড্রাইভ করে হাউসে পৌঁছায়। বাড়িতে ঢুকতে চারিদিক অন্ধকার। ক্ষণিকের মধ্যে মাঝের একটা লাইট জ্বালিয়ে দিল। আলোর ফলে রুমের ঝাপসা কালার বোঝা যাচ্ছে। ব্রাউন ও গোল্ডেনের মিশ্রণে চারদিকে কালার। মাঝখানে সোফা রয়েছে। বাড়ির ভেতরে এক পাশ দিয়ে সিঁড়ির উপরে ওঠা, আরেক পাশ কিচেন এবং ডাইনিং টেবিল রয়েছে। আয়াজ চারিদিকে চোখ বুলিয়ে উপরে হাঁটা ধরে। নিজের রুমে প্রবেশ করে ব্যালকনির লাইট জ্বালিয়ে দেয়। ব্যালকনির আলোয় রুমে হালকা আলো ঢুকছে। মাঝখানে বেড, এক পাশে আলমারি, দেয়ালে অ্যাডজাস্ট আয়না, তারপর সোফা, আরেক পাশে ওয়াশরুম ও ব্যালকনি। পরনে ব্লেজার খুলে ছুঁড়ে ফেলল সোফায়। আইস করে বেডে শুয়ে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে এক জোড়া অবয়ব নজরে এলো। লাল লেহেঙ্গা, লম্বা ঘোমটা, যেন কোনো মেয়েলি কান্না ভেজা কণ্ঠ। বলা কবুল শব্দটা আয়াজের কানে বারবার করে বাজছে। মুহূর্তেই চোখ খুলে উঠে বসলো। 2 হাতে মাথার চুল খামচে ধরলো। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, এত যন্ত্রণা যে শোয়া যাচ্ছে না। তখন যেন নজরে এলো, যেন তার মা বলছে, এমন কেন করলি আয়াজ? কোনো আক্কেল নেই তোর? মেয়েকে একা রেখে ফেলে চলে গেলি। কি জবাব দেবো আমি ওর কাছে? সবার কাছে কি বলবো? তোর মামি নানি আমাকে আবার অপমান করবে। আর কত অপমানিত হতে হবে আমাকে? রাগে দুঃখে সামনের সেন্টার টেবিলে লাথি মারল। মুহূর্তে কাচের টেবিল ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেল। আয়াজের রাগ কমলো না। ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। এক অজানা অনুভূতি তাড়া করে বেড়াচ্ছে। নতুন বিয়ে, নতুন বউ, এক জোরালো অনুভূতির মাঝে ভেসে যাচ্ছে রিমঝিম। প্রায় 1টা। কোনো রকম ঘুম আসছে না তার। বিয়ের দিন আয়াজকে সে গাড়িতে দেখেছে, স্পষ্ট অবয়ব বুঝেছে, তাও সাহস করে তাকায়নি। বিয়ের কষ্ট অভিমানে চোখে জল ফেলছে।
এই যে তার অজানা জামাইয়ের রুমে শুয়ে আছে, সে কি জানে তার অনুমতি ছাড়াই তার রুমে রিমঝিমের জীবন নির্ধারিত হলো? বিয়ে, বর, সব তো লোক মুখেই শুনেছে। এক অজানা অনুভূতি, কখনো প্রেমে পড়ার ও সুযোগ হয়নি তার। তবে আজ কেন এমন ফিল হচ্ছে? কেন লোকটার কথা মাথায় আসছে? এটাই কি তাহলে তিন কবুলের জাদু? তারা না চাইতেও তাদের মাঝে বাধা পড়ে গেছে, দূরত্ব তাদের ছুঁতে পারছে না। অজানা বিয়ে, দুই প্রান্তে, দুই দেশে, দুই জনকে তাড়া করে বেড়াচ্ছে। সকাল সকাল মাথায় হাত দিয়ে বসে আছেন আয়েশা সিদ্দিকী, তার দুপাশে রয়েছে আয়ান, তৃষা। আজ রিমঝিমের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। সে ফজরের নামাজ পড়ে একটু চোখ লেগেছিল, উঠে দেখে 9:30 বাজে। উঠে ফ্রেশ হয়ে গায়ে ওড়না জড়িয়ে চুলগুলো আলতো হাতে খোপা করে নিল। তারপর তাড়াতাড়ি করে নিচে নামলো। দেখলো তার শাশুড়ি, ননদ, দেবর বিষণ্ণ হয়ে বসে আছে। রিমঝিম শুকনো ঢোক গিলল, ধীর পায়ে এগিয়ে বলল, মামুনি, কি হয়েছে? তৃষা, আয়ান, তোমরা শুকনো মুখে বসে আছো কেন? ফটাফট আয়ান মুখ খুলে বলল, বাড়ি থেকে নানি মামি আসছে তোমাকে দেখতে, যেহেতু মা হুট করে ভাইয়ের বিয়ে দিয়েছে। রিমঝিম ছোট্ট করে বলল, আচ্ছা। তৃষা উঠে বলল, তুমি জানো ভাবি, ওরা খুব খারাপ। ভাই বিদেশে যাওয়ার পর মামি উঠে পড়ে লেগেছে তার মেয়ের সাথে ভাইয়ের বিয়ে দিতে। ওদের স্বভাব চরিত্র কিচ্ছু ভালো না। তৃষা, চুপ করো। আয়েশা সিদ্দিকী রাগী কণ্ঠে বলা কথা তৃষাকে দমাতে পারল না। তৃষা আরও তেজি কণ্ঠে বলল, কেন চুপ করব? ভাবির জানার অধিকার রয়েছে। ভাবি জানো, আমার বাবা সামান্য পুলিশ অফিসার দেখে নানি আমাদের দেখতে পারতো না। গরিব ছোটলোক, সরকারি চাকরি করে এইসব বলতো। ওরা সবাই তো মাকে মেনেই নেয়নি। এখন ভাই বিদেশে টাকা ইনকাম করছে, আমাদের শোরুম ওপেন করেছে মা এখানে, সেটা দিয়ে আমাদের বড় করেছে। অনেক বছর আগে অনেক ছোট দোকান দিয়ে শুরু করেছিল শেহজাদ ফ্যাশন হাউস। ভাই একটা বিদেশে বিজনেস করছে, আর এখন ওদের ভালোবাসাও বেড়ে গেছে। এই যে হুট করে ভাইয়ের বিয়ে দিয়েছে, ওরা ক্ষেপে আছে। আজকেও অপমান করতে আসছে। রিমঝিম সবটা শুনল। তারপর আয়েশা সিদ্দিকীর গলা জড়িয়ে বলল, এইটা কোনো কথা মামুনি? তাই বলে টেনশন করবে? আমার তো তোকে নিয়ে চিন্তা রে মা। ছেলেটা তোকে ফেলে চলে গেছে, ওরা তো এটা নিয়েও কথা শোনাবে তোকে। রিমঝিমকে কেউ কিছু বলবে আর সে সেটার জবাব দেবে, সেটা তো হয় না। ওদেরকে খালি আসতে দাও, দেখো কি করি। নতুন বউ দেখতে আসছে, আজকে আমি রান্না করব। আজকের পর তো অপমান কি কথা বলতে গেলেও দুবার ভাববে। আয়ান খুব এক্সাইটেড হয়ে বলল, কি করবে ভাবি? জাস্ট দেখো দেবর ভাই, মামুনি, আজকে ছুটি তোমার, আমি রান্না করব আজ। তৃষা উৎসাহ নিয়ে বলল, তুমি না, আমিও তোমাকে সাহায্য করব। তাহলে আমিও। ওদের কথায় আয়েশা সিদ্দিকী বলল, কাউকে রান্না করতে হবে না। আর রিম, তোকেও না। 2 দিন পর থেকে কলেজ যাবি, শুধু পড়াশোনা কর। এখন রান্না করে হাত পোড়াতে হবে না। মামুনি, ছাড়ো তো, একদিন করলে কিছুই হবে না। তুমি উপরে যাও, রেস্ট নাও। রিমঝিম জোর করে আয়েশা সিদ্দিকীকে উপরে পাঠিয়ে দিল। তারপর ওরা নাস্তা সেরে রান্নাঘরে চলে গেল রান্না করতে। আয়ান, তৃষা ও গেল ভাবিকে সাহায্য করতে। রিমঝিমকে ওদের খুব ভালো লাগে, কত সহজে মিশে গেল। ওদের আফসোসের শেষ নেই, তার ভাইয়া এত সুন্দর গুণী একটা মেয়ে পেয়েও হারাতে বসলো। রিমঝিম আজ প্রথম রান্নাঘরে ঢুকলো এমনটা নয়, রাইমা তো সব সময় বাহিরে থাকতো। রিমঝিম নিজে রান্না করত। প্রায় 12 বছর বয়স থেকে রান্না করে খাওয়ার দায়িত্ব তার কাঁধেই চেপেছে। রিমঝিম ওড়না কোমরে গুজে রান্নাঘর পুরো ভালোভাবে দেখে কোথায় কি মশলা আছে সব দেখে খুব স্পিড নিয়ে রান্না শুরু করলো। এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করে যাচ্ছে। আয়ান ও তৃষা অবাক নয়নে রিমঝিমকে পর্যবেক্ষণ করছে। এত স্পিডে তো কোনো শেফও কাজ করতে পারে না। তৃষা, আয়ান শুধু ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করছে। কোটাকুটি মশলা মাখানো চুলায় রান্না বসিয়ে রিমঝিম ওদের দিকে ঘুরে তাকালো। ঘেমে একাকার হয়েছে, কপালে চুলগুলো লেপ্টে গেছে। আধখোপা ছিল চুলগুলো, এলোমেলো হয়ে জটলা পেকে গেল। আয়ানটা দেখে একটা হাত পাখা এনে ভাবিকে বাতাস করতে লাগলো। ওদেরকে নিজের পেছনে দেখে রিমঝিম বলল, তোমরা এমন ঘুরঘুর করছো কেন?
তুমি তো কত ফাস্ট সব করছো, তোমাকে সাহায্য করার সুযোগই তো পাচ্ছি না। তৃষার কথায় তাল মিলিয়ে আয়ান বলল, রাইট ভাবি, তুমি তো একদম এক্সপার্ট। আমরা ভেবেছি প্রথম একটু কষ্ট হবে, তাই সাহায্য করতে এলাম। রিমঝিম চুলার পোলাও নাড়তে নাড়তে বলল, আমার জীবন তোমাদের মতো কখনোই ছিল না যে মা রান্না করবে আর আমি বসে খাবো। অনেক ছোট থেকে রান্না করে খেতে হয়েছে। আমি এই দিক করছি, তোমরা বরং রুমগুলো গুছিয়ে রাখো। আজ ওদের শায়েস্তা না করলে আমার নাম রিমঝিম না।